2025 সালে যে কোয়েশ্চেনগুলো এসেছে। তো আমি আরেকটি কথা বলি যে এই 2025 সালে এত কোয়েশ্চেনের ভেরিয়েশন এসেছে এবং আমরা আনসারগুলো জানি কিন্তু কোয়েশ্চেনগুলো জানি না, যার কারণে হয়তো বা অনেকেই কোয়েশ্চেনে আনসার করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা এখন যারা 2026-এ পরীক্ষার্থী আছি, আমরা যদি 2025-এর সবগুলো কোয়েশ্চেন সলভ করি তাহলে অবশ্যই আমরা এত বেশি পরীক্ষা নিয়ে কনফিডেন্ট হয়ে যাব যে আমরা যে কোনো প্রশ্ন আসলে সেটা আমরা সলভ করতে পারবো। কারণ 2025-এ এত সুন্দর করে এত বিভিন্ন ক্যাটাগরিতে কোয়েশ্চেন আসছে, যা তোমাদের জন্য অনেক ভালো হয়েছে। তোমরা এই কোয়েশ্চেনগুলো সলিউশনের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে এবং আশা করছি তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো ভীতি থাকবে না। তো আজকে দেখো আমি সিলেট বোর্ড 2025-এর একটি কোয়েশ্চেন এখানে আমি উঠিয়েছি, যে এখানে দেয়া আছে আমরা সাধারণত জানি যে চাহিদা যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, যেটাকে বলা হয় বাজার ভারসাম্য। এই চিত্রটাই এখানে দেয়া আছে, অর্থাৎ এস চাহিদা রেখা ডিডি যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করে, যার কারণে আমরা ভারসাম্য দাম পাই 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ 20 একক। তো এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো এই চিত্র থেকে আমাদের যে কাজটা এখানে দেয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে দ্রব্যের দাম 10 টাকা ও 15 টাকা বিবেচনা করে একটি চাহিদা সমীকরণ গঠন করো। অর্থাৎ তো এইখানে আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে উদ্দীপকের আলোকে দ্রব্যের দাম 10 টাকা ও 15 টাকা বিবেচনা করে একটি চাহিদা সমীকরণ তৈরি করো। আমরা সাধারণত জানি চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ তৈরি করা যায়, অর্থাৎ আমরা জানি যে সূচি ছাড়া আমরা চাহিদা সমীকরণ তৈরি করতে পারি না। তো যখন এই কোয়েশ্চেনটা এভাবে আসে আমাদের মাথায় হাত পড়ে যায় যে এই কোয়েশ্চেনের সলিউশনটা আমরা কি করে করব। এই ধরনের কোয়েশ্চেন তো আমাদের কলেজে বা ক্লাসে পড়ানো হয় নাই। অর্থাৎ আমরা ছোট্ট একটা জিনিসকে একটু যদি চিন্তা না করে আমরা কোয়েশ্চেন দেখেই ভয় পেয়ে যাই তাহলে আমরা আনসার আসলেই করতে পারি না। এখানে কি লেখা আছে যে উদ্দীপকের আলোকে দ্রব্যের দাম 10 টাকা ও 15 টাকা বিবেচনা করে একটি চাহিদা সমীকরণ তৈরি করো। আমাদের নর্মালি সূচি দেয়া থাকতো, দুইটা দ্রব্যের দুইটা দাম দেয়া থাকতো এবং চাহিদার দুইটা পরিমাণ দেয়া থাকতো, সেখান থেকে আমরা চাহিদা সমীকরণ তৈরি করতাম। কিন্তু যেহেতু এই কোয়েশ্চেনে সূচি দেয়া নাই, সূচি দেয়া না থাকার কারণে কিন্তু আমাকে ক্লুটা দিয়ে দিয়েছে যে আমি কোন মানটা ধরে কোন পরিমাণটা ধরে আমি চাহিদা সূচি তৈরি করে চাহিদা সমীকরণ তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার কোনো কথা না। অর্থাৎ আমি তোমাদেরকে বলি যে এই আনসারটা কিন্তু তোমরা জানো, তোমরা আনসারটা কীভাবে করবে সবাই অবগত আছো। চাহিদা সূচি থেকে আমরা সবাই চাহিদা সমীকরণ তৈরি করতে পারি, কিন্তু কোয়েশ্চেন একটু এদিক সেদিক হয়ে গেলেই আমরা সেটা সলভ করতে পারি না। তো আজকে দেখো আমরা কিভাবে এটা থেকে চাহিদা সমীকরণ তৈরি করব। সেটার জন্য আমরা কি করব, দামের দুইটা দিয়েছে যে দাম 10 টাকা ও 15 টাকা হলে, তো এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দাম যদি 10 টাকা যখন ছিল তখন হচ্ছে চাহিদার পরিমাণ ছিল 25 একক। কি বলেছে, চাহিদা সমীকরণের জন্য আমাদের যোগানের কোনো প্রয়োজন নাই, আমরা চাহিদাতেই যাব, চাহিদার পরিমাণেই যাব। দাম 10 টাকা ছিল, চাহিদার পরিমাণ ছিল 25 একক, দাম বেড়ে 15 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ কমে 20 একক হয়েছে। এই জিনিসটাকে আমরা প্রথমে সূচিতে নিয়ে আসবো, আর সেই সূচি থেকেই আমরা আমাদের চিরচেনা যে চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ তৈরি করা সেটা আমরা তৈরি করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা আমাদের পরিচিত মুখ ছাড়া যদি একটু অপরিচিত মুখ দেখি তাহলেই আমাদের টেনশন বেড়ে যায় যে এটা আমরা কিভাবে সলিউশন করব। তো দেখো আমি বললাম যে দুটা দাম দেয়া আছে, সেই দাম অনুযায়ী পরিমাণটা যদি আমরা বের করে ফেলি এবং সেটা দিয়ে যদি সূচি তৈরি করে ফেলি তাহলে আমাদের আর কোনো কঠিন না। এখানে দাম পরিমাণ মানে হচ্ছে চাহিদার পরিমাণ, আমি পুরোটা লিখলাম না, 10 দাম 10 এবং 15। তো দেখো দাম যখন 10 ছিল চাহিদার পরিমাণ ছিল 25 এবং দাম যখন বেড়ে 15 হয়েছে চাহিদার পরিমাণ হয়েছে 20। এই হচ্ছে আমাদের চিরচেনা চাহিদা সূচি।
এই চাহিদা সূচি থেকে এখন আমাদেরকে কি করতে হবে, চাহিদা সমীকরণ করতে হবে। আর আমার প্রত্যেক স্টুডেন্ট এই সমীকরণ আমরা যদি সূচি দিয়ে দেই তাহলে তোমরা খুব সহজেই সমীকরণ তৈরি করতে পারো। চলো দেখি আমরা কিভাবে সেই সমীকরণটা আমরা তৈরি করব। তো এখানে আমরা লিখব, এখানে প্রাথমিক দাম, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রাথমিক দাম P1 = 10, P1 = 10, পরবর্তীত দাম অর্থাৎ পরের দাম কত হয়েছে, P2 = 15, তারপরে হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ Q1 = 25, পরবর্তীত চাহিদার পরিমাণ Q2 = 20। এখন আমরা যে আমাদের সূত্র আছে, সূত্র বসিয়ে আমরা সমীকরণটা, আচ্ছা এখানে আমরা কি করেছি যে প্রাথমিক চাহিদার পরিমাণ Q1 = 25, পরবর্তীত চাহিদার পরিমাণ Q2 = 20, তারপরে আমরা সূত্রটা লিখেছি যে আমরা জানি চাহিদা সমীকরণ P - P1, P1 - P2 = Q - Q1, Q1 - Q2। এখন আমরা যে অনেকে আমরা যে কাজটা করি, আমাদের এক এক বইয়ে গাইডে এক একভাবে কোয়েশ্চেনে আনসার করা, সেই ক্ষেত্রে তোমাদের যাতে কনফিউশন না হয়, অনেকে Q - Q1টা এই পাশেও নিয়ে আসো, যেহেতু সমতা চিহ্নের দুই পাশে সূত্র দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এই দিকেও এইটা আনতে পারি, আবার P - P1, P1 - P2ও ওই দিকে নিতে পারি, এটা কোনো অসুবিধা নাই। এখন আমরা মান বসিয়ে ফেললাম। আমরা জানি যে আমরা যেহেতু চাহিদা সমীকরণ তৈরি করব এবং আমাদের চাহিদা সমীকরণে দাম থাকবে স্বাধীন চলক হিসাবে, সেটা যেহেতু দাম স্বাধীন চলক তাই সেটা সমতা চিহ্নের ডান পাশে বসে, এবং অধীন চলক কিউ তোমার চাহিদার পরিমাণ সেটা থাকবে বাম পাশে। তো পি আর কিউ আমাদের লাগবেই, পি আর কিউ এর কোনো যেহেতু মান নাই, আমাদের পি এই থাকলো, এবং মাইনাস P1 এর মান হচ্ছে তোমার 10 বসিয়ে দিলাম, নিচে P1 এর মান 10 এবং P2 এর মান -5। তারপরে আমরা কিউই থাকবে, -Q1 এর মান হচ্ছে 25, আর নিচে Q1 এর মান 25 এবং -Q2 এর মান 20। এখন আমরা দেখো যে কাজটি করেছি, আমরা এখানে 10 থেকে 15 চলে গেলে থাকে -5, এবং এখানে 25 থেকে 20 চলে গেলে থাকে 5। এখন আমরা এই কোয়েশ্চেনকে ইজি করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে 5 আছে, আমরা 5টাকে উঠিয়ে ফেলতে পারি। সমতা চিহ্নের দুই পাশে যদি একই মান ভূমিয়কে নিচে বা উপরে থাকে, সেই ক্ষেত্রে নিচের মানটা বাদ দেওয়ার জন্য আমরা লিখতে পারি যে উভয় পক্ষে -5 গুণ করে পাই। যদি আমরা উভয় পক্ষকে -5 দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে কি 5 এ 5 এ কাটা চলে যাবে, 5 এ 5 এ কাটা চলে যাবে, সেটার জন্য আমরা ডিরেক্টও লিখতে পারি। আমি একটা লাইন, এদিকে আমি কোয়েশ্চেনটা মুছে ফেললাম, আমি একটা লাইন বেশি তোমাদের জন্য লিখব তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে P-10 আমাদের আছে, আমি P কারণ আমি উভয় পক্ষকে 5 দিলাম, 5 দ্বারা গুণ করব, -5 থাকবে সমান সমান এখানে Q-25 থাকবে, সাথে আমি 5 দিলাম এবং নিচে দিলাম 5। এই যে 5 কাটা 5 কাটা চলে যাবে, সেই ক্ষেত্রে আমার কি থাকবে, P-10 -1 = Q-25, আর নিচে থাকবে 5, সরি নিচে থাকবে 1, আর এখানে -1 আছে, এখানে হবে 1। এখন দেখো যে কাজটা আমরা করব, আমরা সব সময় পিটা যেহেতু মাইনাস হবে, কারণ আমরা জানি যে একটা চলকের সাথে আরেকটা যদি বিপরীত সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে স্বাধীন চলকের আগে মাইনাস থাকবে এবং অধীন চলকের আগে প্লাস থাকবে। তো এখানে দুইটা চলক কি, দাম এবং পরিমাণ, অর্থাৎ পি এবং কিউ। দাম এবং পরিমাণের সাথে একটির সাথে আরেকটির কী সম্পর্ক, বিপরীত সম্পর্ক, অর্থাৎ দাম বাড়ে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়। সেই ক্ষেত্রে দামের আগে মাইনাস অবশ্যই থাকতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে কিউটাকে আমরা, যেহেতু আমাদের কিউটা প্লাস থাকবে, সেই ক্ষেত্রে আমরা
কিউটাকে এই পাশে প্রথমে নিয়ে আসবো না, আমরা পি এর মানটা এই পাশে আনবো, যাতে করে পিটা ওই পাশে চলে গেলে আমাদের মাইনাস হয়ে যায়। তো পি -10 1 দিয়ে আড়াআড়ি গুণ করি, পি -10 ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাসে মাইনাসে +25, অর্থাৎ এই -1 দিয়ে আমি এটাকে কি করলাম, গুণ করলাম, সমান সমান পি আমার স্বাধীন চলক ডান পাশে চলে যাবে এবং মাইনাস হবে। তো আমরা লিখলাম কিউ ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে কিউ এর আগে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 25 + 10 মাইনাস পি, কারণ 10টা যদি ওই পাশে ডান পাশে চলে যায় প্লাস হয়ে যাবে, সমান সমান কিউ ইকুয়াল টু 35 মাইনাস পি। অতএব কিউ ইকুয়াল টু 35 মাইনাস পি, এটাই হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ, যেখানে পি ইকুয়াল টু দাম এবং কিউ ইকুয়াল টু পরিমাণ। তো আমি বইয়ে ম্যাথটা ছিল যে কোয়েশ্চেনে যে দাম হচ্ছে তোমার 10 টাকা থেকে 15 টাকা হলে, দাম 10 টাকা থেকে 15 টাকা হলে চাহিদা সমীকরণ তৈরি করো। তো আমি হয়তোবা দামটা 15 20 25 লিখে ফেলছি ভুলে, সমস্যা নাই, এটা আমরা সবসময় আমরা এভাবেই ম্যাথ করতে পছন্দ করি, বাংলা লেখাটা আসলে ভালো লাগে না। তো আমরা আশা করছি বুঝতে পেরেছি আমরা কিভাবে চাহিদা সূচি যদি না দেয়া থাকে, চিত্র দেয়া থাকে, এটা অন্যভাবেও চিত্র আসতে পারতো, সেটা চাহিদা রেখার চিত্র দিয়েও দিতে পারতো। মোট কথা হচ্ছে চাহিদা সূচি না দিয়ে অন্যভাবে যদি বলে এবং সমীকরণ তৈরি করতে বলে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সূচিটা তৈরি করে নিতে হবে, আর সূচি তৈরি করার জন্য অবশ্যই কোনো না কোনো ক্লু দিয়ে দিবে। আর এটা যদি বাজার ভারসাম্যের চিত্র না দিয়ে চাহিদা রেখার চিত্রও কিন্তু আসতে পারতো। তো চাহিদা রেখার চিত্র থেকে যদি বলতো দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলে চাহিদার সমীকরণ তৈরি করো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পারতাম। তার মানে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা এমনভাবে পড়ব যাতে করে যে কোনোভাবে আমাদের কোয়েশ্চেন আসুক আমরা যাতে আনসার করতে পারি। তো এরপরে আমরা দেখব ঘ নাম্বারে কি বলেছে, অর্থাৎ 4 মাসের কোয়েশ্চেনে কি বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ 4 মার্কসের কোয়েশ্চেন। এটাও একটু ডিফারেন্ট আসছে, এটাতে বলা হয়েছে যে উদ্দীপকের চাহিদা রেখা, এই যে চাহিদা রেখা আছে, উদ্দীপকের যে চাহিদা রেখাটা আছে সেটা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে বাজার ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে। আমরা সাধারণত জানি যোগান রেখা স্থির অবস্থায় চাহিদা রেখা যদি ডানে শিফট হয় তার মানে কি হচ্ছে, চাহিদার পরিমাণ বেড়ে যাওয়া, অর্থাৎ যে কোনো কারণে চাহিদার পরিমাণ বেড়ে যেতে পারে। আর যোগান স্থির অবস্থায় যদি চাহিদার পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই দাম বেড়ে যাবে, কারণ জানি আমরা আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে যদি সেই অনুযায়ী উৎপাদন না হয় তাহলে অবশ্যই যোগান থাকবে না, যোগান স্থিরই থাকবে, যোগান বাড়বে না, সেই ক্ষেত্রে দাম অটোমেটিকলি বেড়ে যাবে। আর দাম বেড়ে গেলে তখন কি হবে, আমরা ক্রেতারা জিনিসটা কম কেনার চেষ্টা করব এবং তখন আবার বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কে পণ্যটা আগে বিক্রি করবে এবং আবার দাম কমবে এবং আবার ভারসাম্য স্থিতিশীল অবস্থায় আসবে। অর্থাৎ কোনো কারণে যদি চাহিদা রেখা ডানে শিফট করে তাহলে অবশ্যই আমাদের চাহিদার পরিমাণ বাড়বে, সাথে সাথে দাম বাড়বে এবং বাজার ভারসাম্য অস্থিতিশীল হবে। আমরা এটা কিভাবে চিত্রের মাধ্যমে অঙ্কন করব সেটা আমরা দেখি। যে আমাদের এখানে বলছে যে রেখাটা যদি ডান দিকে স্থানান্তরিত হয় সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম আমরা ম্যাথের মাধ্যমে করতাম। এখন যেহেতু আমাদের রেখার কথা ডিরেক্ট বলে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা আর ম্যাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিডি এবং এসএস চাহিদা রেখা ই বিন্দুতে ছেদ করায় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়েছে। এখন যদি এই ডিডি চাহিদা রেখাকে আমরা ডানে শিফট করি, ধরো আমি এখানে নিয়ে গেলাম, এটাকে বললাম আমি D1, নাম দিলাম D1, অর্থাৎ আমার নতুন চাহিদা রেখা যদি আমি D1 দেই সেই ক্ষেত্রে আমার দেখো চাহিদার পরিমাণও বেড়ে যাচ্ছে, দামটাও বেড়ে যাচ্ছে, কিন্তু যোগান স্থির আছে। যোগান যদি আমার স্থির থাকতো না সেই ক্ষেত্রে আমার ঘটনাটা হয়তো বা এরকম ঘটতো না। তো এইখানে আমরা আগে প্রাথমিক ভারসাম্য দাম ছিল 20, ভারসাম্য দাম ছিল 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ ছিল 20 একক,
কোনো কারণে চাহিদা রেখার ডানে শিফট হওয়াতে আমাদের দাম বেড়ে 15 থেকে 20 টাকা হয়েছে এবং পরিমাণ বেড়ে 20 থেকে 25 একক হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। আমরা এটাকে কি করব, আগে এইভাবে চিত্রটা অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা লিখব উপরের চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। ডিডি হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা এবং এসএস হচ্ছে যোগান রেখা বা প্রাথমিক যোগান রেখা। ডিডি চাহিদা রেখা এসএস যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করায় ভারসাম্য দাম হচ্ছে 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। এখন কোনো কারণে যদি আমাদের চাহিদা রেখা স্থানান্তরিত হয়, অর্থাৎ ডান দিকে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে আমরা D1 চাহিদা রেখা পাই। এই D1 চাহিদা রেখা অনুযায়ী এই যে D1 চাহিদা রেখাকে এসএস যোগান রেখা কোন বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি যেই বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা একসাথে মিলিত হবে বা ছেদ করবে, সেই বিন্দুতে আমাদের ভারসাম্য অর্জিত হয়, অর্থাৎ ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ আমরা পেয়ে যাই। এই জি অনুযায়ী আমরা কি পেয়ে গেলাম, ভারসাম্য দাম পেয়ে গেলাম 20 টাকা এবং ভারসাম্য পরিমাণ পেয়ে গেলাম 25 একক, যা পূর্বের তুলনায় বেশি। অর্থাৎ পূর্বে ছিল ভারসাম্য পরিমাণ 20 একক, এখন হয়েছে 25 একক। আর পূর্বে ছিল ভারসাম্য দাম 15 টাকা, এখন হয়েছে 20 টাকা। যখন আমাদের দাম বেড়ে যাবে এবং চাহিদা, অর্থাৎ চাহিদা বাড়ার কারণে তো দামটা বাড়ে, দামটা বাড়ার সাথে সাথে আমাদের আবার চাহিদা কমে যাবে এবং বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, অর্থাৎ বাজার অস্থিতিশীল হয়। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এই কোয়েশ্চেনটা আমরা একটু ডিফারেন্ট পেয়েছি। তো আমি বলছি তোমাদের বারবার যে আমাদের এই 2025 সালের কোয়েশ্চেনে এত ডিফারেন্ট কোয়েশ্চেন আসছে যে এই কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, আমাদের 2026 সালের যে পরীক্ষার্থীরা তোমরা আছো, তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এখন আমরা দেখব সিলেট বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি যেহেতু আজকে আমি এইটা পর্যন্তই রাখতে চাচ্ছি, আমি সিলেট বোর্ড 2025-এর কোয়েশ্চেনটা যে পরের যে কোয়েশ্চেনটা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা মোটামুটি তোমাদের একটু যেহেতু কঠিন, আমরা এটাই প্র্যাকটিস করি আপাতত। অর্থাৎ এই আঙ্গিকে আমাদের যতগুলো কোয়েশ্চেন আছে আমরা এগুলো আগে সলভ করে নিব। অর্থাৎ 2025 থেকে শুরু করে একদম 2018-19 পর্যন্ত আমরা সব কোয়েশ্চেন সলভ করলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের যেহেতু 16 তারিখে আমাদের সেকেন্ড পেপার পরীক্ষা, আশা করছি তোমরা অনেক ভালোভাবেই পরীক্ষা দিবে। তো অনেকেই শুধু সাজেশন বলে হয়রানি হওয়ার কোনো কারণ নাই। আমরা ক্লাসে যা পড়িয়েছি তা থেকেই কোয়েশ্চেন আসবে, আর আমরা চেষ্টা করব 2025 সালের কোয়েশ্চেনগুলো সলভ করার, যাতে করে আমাদের তো পরীক্ষায় মোটামুটি যাতে ভালো প্রিপারেশন আমরা নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।